সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশানের আগের লেকচারে আমরা ফিউজ নিয়ে ডিসকাস করছিলাম, তো ওই একই ডিসকাশনকে আমরা এই লেকচারেও কন্টিনিউ রাখবো। তো আমরা ফার্স্টে আজকে ফিউজ সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট টার্ম নিয়ে ডিসকাস করব। যে টার্মগুলো নিয়ে আমি ডিসকাস করতে চলেছি তার উপর বেস করে পরীক্ষাতে শর্ট কোশ্চেন ফর্ম হয়, 1 নম্বরের কোশ্চেন বা 2 নম্বরের কোশ্চেন ফর্ম হয়, বড় কোশ্চেনের সঙ্গে ছোটো কোশ্চেন হিসেবে দিয়ে দিতে পারে, বা অনেকগুলো এই যে ইম্পর্টেন্ট টার্মের আমি কথা বলবো সেগুলোকে 2 নম্বর করে অ্যাড করে একটা বড় কোশ্চেনও অনেক সময় ফর্ম হয়ে থাকে। তো যাই হোক, ফার্স্টে আমরা আসছি হচ্ছে গিয়ে কারেন্ট রেটিং নিয়ে। কারেন্ট রেটিং? অবভিয়াসলি ফিউজ এলিমেন্টের কারেন্ট রেটিং নিয়ে আমরা ডিসকাস করব ফার্স্টে। তো কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্ট। তো অবভিয়াসলি আমরা যত ইলেকট্রিক্যাল মেশিন ডিভাইস ইউজ করছি প্রত্যেকটারই একটা কিছু রেটিং তো থাকবে। তো ফিউজের কথা যখন বলছি আমরা, ফিউজেরও নিজস্ব রেটিং থাকবে। কত কারেন্টও হ্যান্ডেল করছে তার উপর বেস করে তো আমাকে রেটিংটা করতে হবে, যার জন্য কারেন্ট রেটিং বলা হচ্ছে। রিপিট করছি আমি আর একবার, আমি যখন ফিউজ ইউজ করছি তো ফিউজ এলিমেন্টের মধ্যে দিয়ে কত কারেন্ট গেলে ফিউজ এলিমেন্টটা ঠিক থাকবে, কত কারেন্ট গেলে গলে যাবে, তো টোটাল ব্যাপারটাই কার ওপর দাঁড়িয়ে আছে? কারেন্টের ওপর দাঁড়িয়ে আছে। তাহলে একটা ফিউজ রেটিং কীরকম হবে সেটা তার কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করছে, যার জন্য আমরা বলছি কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্ট। তো ফার্স্টে ব্যাপারটা একটু বুঝে নাও, আমরা কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্ট বলতে কী বুঝি। আমরা এটাই বুঝি যে একটা ফিউজ এলিমেন্ট নর্মালি যে কারেন্টটা ক্যারি করে উইদাউট ওভারহিটিং অর মেল্টিং। কি বলছে আমি রিপিট করছি আর একবার। ধরো একটা ফিউজ এলিমেন্ট আছে, তো সার্কিটের যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেম কারেন্টই তো এর মধ্যে দিয়ে ফ্লো হবে। সার্কিটে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেম কারেন্টই এই ফিউজ এলিমেন্টের মধ্যে দিয়ে ফ্লো হবে। তো বলা হচ্ছে কি, যে কারেন্টটা ফ্লো হলে, যে কারেন্টটা ফিউজ এলিমেন্টের মধ্যে দিয়ে ফ্লো হবে অথচ ফিউজ এলিমেন্টটা কি বলবো, ওভারহিটিংও হবে না। ওভারহিটিং না হলে অবভিয়াসলি গলেও যাবে না, ওভারহিটিংও হবে না বা জিনিসটা গলেও যাবে না। তাহলে কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্ট বলতে কী বলছি আমরা, যে সেটাই হচ্ছে গিয়ে ওই ফিউজ এলিমেন্টের কারেন্ট রেটিং, যে কারেন্টটা ফিউজ এলিমেন্টের মধ্যে দিয়ে নর্মালি ফ্লো হলে ফিউজ এলিমেন্টটা ওভারহিটও হবে না বা গলবেও না, সেটাই হচ্ছে আমাদের কারেন্ট রেটিং। তাহলে আমরা বলতেই পারি এটা যে it is the current which the fuse element normally can carry। তার সঙ্গে অবভিয়াসলি এটাও বলতে হবে যে উইদাউট গেটিং ওভারহিটেড অর মেল্টেড, এই কথাটাও বলতে হবে যে ফিউজ এলিমেন্টের মধ্যে দিয়ে নর্মালি যতটা কারেন্ট ফ্লো হলে ফিউজ এলিমেন্টটা গলেও যাবে না বা তাতে ওভারহিটও হবে না, তো সেই কারেন্টটাই হচ্ছে গিয়ে ফিউজ এলিমেন্টের কারেন্ট রেটিং। তাহলে এই গেল হচ্ছে আমাদের কারেন্ট রেটিংয়ের ব্যাপার। এরপরে আমরা নেক্সট যে ইম্পর্টেন্ট টার্ম আছে সেটাতে আমি আসছি। সেটা হচ্ছে আমাদের ফিউজিং কারেন্ট। প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার করে এসছে। এখানে কোশ্চেন এরকম ফর্ম হয়ে যায় যে, আমি যে আগেরটার যদি কথা বলি, যে বলে যে ডিফাইন কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্ট বা হোয়াট ডিউ মিন বাই কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্ট। তো এখানে ওই ধরনের কোশ্চেন হবে যে ফিউজিং কারেন্ট কাকে বলে, ফিউজিং কারেন্টের কি বলে ডিফাইন করো বা বলতে কি বোঝো, এই ধরনের জিনিসপত্র পরীক্ষাতে 1 নম্বর বা 2 নম্বরের কোশ্চেন চলে আসে। আচ্ছা, তো আমাদেরকে এবার জানতে হবে ফিউজিং কারেন্ট কি। তো ফিউজিং কারেন্ট হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যেটা আমার ফিউজ এলিমেন্টের মধ্যে দিয়ে ফ্লো হলে ফিউজটা গলে যাবে আর সার্কিটটাকে ডিসকানেক্ট করে দেবে। রিপিট করছি আমি আর একবার, যে ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট যেটা যদি ফিউজ এলিমেন্টের মধ্যে দিয়ে ফ্লো হয় তাহলে ফিউজ এলিমেন্টটা কী হবে, গলে যাবে। তাহলে ফিউজিং কারেন্ট কি, যে ম্যাক্সিমাম যতটা কারেন্ট ফিউজ এলিমেন্টের মধ্যে দিয়ে ফ্লো হতে পারে, মানে ফ্লো হলে ফিউজটা গলে যাবে, সেই কারেন্টটাকে আমরা বলছি ফিউজিং কারেন্ট। তাহলে আমরা দুটো জিনিসের ডিফারেন্সটা বোঝো। ফার্স্টে আমরা পড়েছি হচ্ছে কি কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্ট। কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্টের মধ্যে আমরা কি দেখলাম, যে যতটা কারেন্ট নর্মালি একটা ফিউজ এলিমেন্টের মধ্যে দিয়ে ফ্লো হলে ফিউজ এলিমেন্টটা ওভারহিটও হবে না, গলবেও না, সেটা হচ্ছে গিয়ে তার কারেন্ট রেটিং।
আর ফিউজিং কারেন্ট কি, আমি একটু অ্যাকচুয়ালি এখানে ভুল লিখেছি, এটা ম্যাক্সিমাম হবে না, মিনিমাম। মিনিমাম আর ম্যাক্সিমাম এই কথাটা কিন্তু এই ইম্পর্টেন্ট টার্মগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো ফিউজিং কারেন্ট কি, ফিউজিং কারেন্ট হচ্ছে গিয়ে মিনিমাম যতটা কারেন্ট ফ্লো হলে ফিউজ এলিমেন্টটা গলে যাবে তাকে আমরা বলছি ফিউজিং কারেন্ট। যেহেতু আমি এই জায়গাটা লিখতে একটু ভুল করে ফেলেছিলাম, তো তার জন্য আমি টোটাল জিনিসটাকে একবার রিপিট করছি। কারেন্ট রেটিং কী ছিল, কারেন্ট রেটিং হচ্ছে গিয়ে নর্মালি যতটা কারেন্ট একটা ফিউজ এলিমেন্ট ক্যারি করতে পারে অথচ সেটা মানে ফিউজ এলিমেন্টটা ওভারহিটও হবে না বা গলবেও না, সেটাই হচ্ছে গিয়ে আমাদের ফিউজ এলিমেন্ট কী বলে, সেটা হচ্ছে আমাদের কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্ট। আর ফিউজিং কারেন্ট কি, মিনিমাম যতটা কারেন্ট ফ্লো হলে আমার ফিউজ এলিমেন্টটা গলে যাবে দিয়ে সার্কিটটাকে ডিসকানেক্ট করে দেবে, সেটাই হচ্ছে আমাদের ফিউজিং কারেন্ট। ধরো ফিউজিং কারেন্টের ভ্যালু হচ্ছে গিয়ে আই, একটা ফিউজ এলিমেন্টের মধ্যে দিয়ে তাহলে মিনিমাম আই পরিমাণ কারেন্ট ফ্লো হলে ফিউজ ওয়্যারটা বা ফিউজ এলিমেন্টটা গলে যাবে। আমি ধরলাম ফিউজ ওয়্যার যেটা আছে, ফিউজ এলিমেন্ট যেটা, সেটা সাপোজ ধরে নাও একটা ওয়্যার, তাহলে সেই ওয়্যারটার ক্রস সেকশন যদি সার্কুলার হয় তাহলে তার একটা ডায়ামিটারও থাকবে। তো ধরলাম ফিউজ ওয়্যারের ডায়ামিটার হচ্ছে গিয়ে ডি। রিপিট করছি আমি আর একবার, যে ফিউজ এলিমেন্টটা আছে সেই ফিউজ এলিমেন্টের মানে ফিউজ ওয়্যারের ডায়ামিটার হচ্ছে গিয়ে ডি, আর ফিউজিং কারেন্ট হচ্ছে গিয়ে আই, মানে ওই ডি ডায়ামিটারের ফিউজ ওয়্যারের মধ্যে দিয়ে মিনিমাম আই কারেন্ট ফ্লো হলে ফিউজটা গলে যাবে। তো তাই যদি হয় তাহলে আই আর ডি এর মধ্যে একটা রিলেশান আছে, সেই রিলেশানটা হচ্ছে আই স্কোয়ার ভ্যারিজ অ্যাজ ডি কিউ। তাহলে টোটাল ব্যাপারটা কী দাঁড়ালো, যে একটা ডি ডায়ামিটার বিশিষ্ট ফিউজ ওয়্যারের মধ্যে দিয়ে যদি মানে ফিউজ ওয়্যারের যদি ফিউজিং কারেন্ট আই হয় তাহলে আই স্কোয়ার ডি কিউবের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। আবার এটাকে এভাবেও লেখা যেতে পারে, আই ভ্যারিজ অ্যাজ ডি টু দি পাওয়ার 3/2। তো এটা কী করে আসছে এর প্রমাণ আমরা পরে দেখব। এবার এই ভ্যারিজাস সিম্বলটাকে যদি আমরা তুলতে চাই তাহলে কি করতে হবে, একটা কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে লিখলাম আমি কে ইন্টু ডি টু দি পাওয়ার 3/2। এই যেখানে আমাদের কে হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট, এই কে যে কনস্ট্যান্টের কথাটা বলছি আমরা এখানে, কে কে বলা হয় ফিউজ কনস্ট্যান্ট। এই কে কে আমরা বলবো হচ্ছে ফিউজ কনস্ট্যান্ট। তাহলে কি কি দেখলাম আমরা এখনো অবধি, প্রথমে আমরা দেখলাম হচ্ছে গিয়ে কারেন্ট রেটিং, নর্মালি যতটা কারেন্ট ফ্লো হলে ফিউজ এলিমেন্টটা ওভারহিটও হবে না বা গলবেও না, সেটা হচ্ছে গিয়ে আমাদের কারেন্ট রেটিং। আর মিনিমাম যতটা কারেন্ট ফ্লো হলে ফিউজ এলিমেন্টটা গলে যাবে, সার্কিটকে ডিসকানেক্ট করে দেবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ফিউজিং কারেন্ট। যদি ফিউজিং কারেন্টের ভ্যালু আই হয় আর ফিউজ এলিমেন্টের ডায়ামিটার যদি ডি হয় তাহলে আই আর ডি এর মধ্যে একটা রিলেশান আছে, সেই রিলেশানটা কি, আই স্কোয়ার ভ্যারিজাস ডি কিউব, বা এটাকে আমি লিখতে পারি আই ভ্যারিজাস ডি টু দি পাওয়ার 3/2। ভ্যারিজাস সিম্বল তুলে ইকুয়াল সাইন বসাতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে, সেটাকেই দেখো এখানে লেখা আছে আই ইকুয়ালস টু কে ইন্টু ডি টু দি পাওয়ার 3/2, যেখানে কে হচ্ছে গিয়ে আমাদের ফিউজ কনস্ট্যান্ট। তো এটার যে প্রুফটা আছে যেটা আমি বললাম সেটা আমরা পরে প্রুফটা করব। আচ্ছা, এবার আমরা যেখানে কারেন্ট রেটিংয়ের কথা বললাম, কারেন্ট রেটিং কিসের কিসের ওপর ডিপেন্ড করে সেটা আমাদের একটু জেনে রাখতে হবে। তো কারেন্ট রেটিং জেনারেলি ডিপেন্ড করে যে কন্ট্যাক্ট আছে, ফিউজ ওয়্যারটা তো দুটো কন্ট্যাক্টের মধ্যে লাগানো থাকে, তো সেখানে টেম্পারেচার রাইজ অফ দ্য কন্ট্যাক্টের ওপর ডিপেন্ড করে। মানে ফিউজ হোল্ডারের যে দুটো দেখবে ফিউজ হোল্ডার মানে ফিউজের মধ্যে ফিউজ হোল্ডার থাকে, সেখানে তো আমাদের ওয়্যারটা লাগানো থাকে, তো ফিউজ হোল্ডারের ওখানে টেম্পারেচারের যে রাইজ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। আমরা ফিউজ এলিমেন্টে কোন ম্যাটেরিয়াল ইউজ করেছি সেই ম্যাটেরিয়ালের ওপরের কারেন্ট রেটিং ডিপেন্ড করবে। ইভেন সারাউন্ডিংয়ের ওপরেও ডিপেন্ড করবে, সারাউন্ডিং এনভায়রনমেন্ট টেম্পারেচারের ওপরেও আমার ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্ট। তাহলে এখান থেকে এই কারেন্ট রেটিংয়ের ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। একই রকমভাবে ফিউজ, এই যে ফিউজিং কারেন্টের আমরা ব্যাপারটা এখানে ডিসকাস করলাম, তো ফিউজিং কারেন্ট কিসের ওপর ডিপেন্ড করছে সেটাও আমাদের জেনে রাখা দরকার। ফিউজিং কারেন্ট ডিপেন্ড করে, এক তো অবভিয়াসলি
কি ম্যাটেরিয়ালের তৈরি, কি ম্যাটেরিয়ালের তৈরি ফিউজ এলিমেন্টটা, সেটার উপরে ডিপেন্ড করবে। 2 ডিপেন্ড করবে ফিউজ এলিমেন্টের লেন্থের উপর ডিপেন্ড করবে। 3 ডিপেন্ড করবে তার ডায়ামিটারের উপর। মোট কথা লেন্থ আর ডায়ামিটার যখন বলছি তার মানে ফিউজ এলিমেন্টের ডাইমেনশনের উপর ডিপেন্ড করবে। ফিউজের সাইজের ওপর ডিপেন্ড করবে, সাইজের তারপর লোকেশানের ওপর ডিপেন্ড করবে, লোকেশানের ওপর ডিপেন্ড করবে। তারপরে কি ধরনের এনক্লোজার আমরা ইউজ করছি তার উপরেও ডিপেন্ড করবে। টাইপ অফ এনক্লোজার, এনক্লোজার মানে পাতি কথায় যদি তুমি বাড়ির ফিউজের কথা বলো, যেটা হচ্ছে গিয়ে কিটক্যাট ফিউজ যেটাকে বলা হয়, সেখানে যে ওয়্যারটা থাকে ভেতরে সেটা ওপেন থাকে। আমরা যখন ফিউজে এইচআরসি ফিউজ দেখব তখন দেখব একটা গ্লাসের মধ্যে, গ্লাস মানে একটা এনক্লোজার থাকে, তার মধ্যে ওই ফিউজ এলিমেন্টটাকে রাখা থাকে। তার মানে ওটা কি এনক্লোজ টাইপ, যেখানে এনভায়রনমেন্টের সঙ্গে ফিউজ এলিমেন্টের কোনো কন্ট্যাক্ট নাই। তো এইচআরসি ফিউজ যখন পড়বো তখনই সেটা বুঝতে পারবে এনক্লোজার মানে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে। তাহলে এই সমস্ত জিনিসগুলোর উপরে আমাদের ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে কি বলে ফিউজিং কারেন্ট। তো আমি এই জায়গাগুলো এত রিপিট করে পড়াচ্ছি, মানে এত বারবার করে বলছি, তার কারণ হচ্ছে গিয়ে এটাই যে এতগুলো টার্ম আছে, পরীক্ষার সময় হয় কি একটার ঘরে আরেকটা, একটার ঘরে আরেকটা চাপতে থাকে। কি কি পেলাম তাহলে আমরা এখন অবধি? ফার্স্টে পেয়েছি হচ্ছে আমরা কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্ট। লেকচারের সঙ্গে সঙ্গে পুরো মনের মধ্যে গেঁথে নাও জিনিসগুলো। কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্ট, কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্ট বলতে আমরা কি বুঝি, যে ফিউজ এলিমেন্টের মধ্যে দিয়ে নর্মালি যতটা কারেন্ট গেলে ফিউজ ফিউজ এলিমেন্টটা ওভারহিটও হবে না বা গলবেও না, সেটাই হচ্ছে গিয়ে কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্ট। কিসের ওপর ডিপেন্ড করবে না, ফিউজ হোল্ডারে যেখানে আমরা কানেক্ট করছি তার টেম্পারেচার রাইজের ওপর ডিপেন্ড করবে, তারপরে ফিউজ ম্যাটেরিয়ালের ওপর ডিপেন্ড করবে, আর পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট তার টেম্পারেচারের উপরেও ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে, মানে এনভায়রনমেন্টের উপরেও ডিপেন্ড করবে হচ্ছে আমাদের কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্ট। আর যদি আমরা ফিউজিং কারেন্টের কথা বলি, ফিউজিং কারেন্ট কি, যে মিনিমাম যতটা কারেন্ট ফিউজ এলিমেন্টের মধ্যে দিয়ে ফ্লো হলে ফিউজ এলিমেন্টটা গলে গিয়ে সার্কিটকে ডিসকানেক্ট করে দেবে, সেটাই হচ্ছে গিয়ে আমাদের ফিউজিং কারেন্ট। যদি আমরা একটা ফিউজ এলিমেন্ট ধরো একটা ওয়্যারের মতন হয়, তার ডায়ামিটার যদি ডি হয়, তাহলে ডি ডায়ামিটার বিশিষ্ট একটা ফিউজ এলিমেন্টের ক্ষেত্রে ফিউজিং কারেন্ট যদি আই হয়, তাহলে আই আর ডি এর মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে আই স্কোয়ার ভেরিজাস ডি কিউব, বা এটাকে আমরা বলতে পারি আই ভেরিজাস ডি টু দি পাওয়ার 3/2। ভেরিজাস সিম্বল তুলে আমরা একটা কনস্ট্যান্ট বসাবো, আই ইকুয়ালস টু কে ইন্টু ডি টু দি পাওয়ার 3/2, যেখানে কে হচ্ছে গিয়ে আমার ফিউজ কনস্ট্যান্ট। এখানে ফিউজিং কারেন্ট কার উপর ডিপেন্ড করছে, এক হচ্ছে গিয়ে ফিউজিং এলিমেন্টের ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, তার ডাইমেনশনের উপর ডিপেন্ড করবে, মানে লেন্থ আর ডায়ামিটারের উপর ডিপেন্ড করবে, সাইজ লোকেশনের উপর ডিপেন্ড করবে, আর টাইপ অফ এনক্লোজার, ওটা ওপেন টাইপ না সেমি এনক্লোজ টাইপ না এনক্লোজ টাইপ, তার উপরেও ডিপেন্ড করবে হচ্ছে আমাদের কি বলে ফিউজিং কারেন্ট। তো যদি পরীক্ষায় কোশ্চেন আসে হোয়াট ডু ইউ মিন বাই ফিউজিং কারেন্ট, তাহলে ডেফিনেশনটা দিয়ে ওই আই স্কোয়ার ভেরিজাস ডি কিউব বা আই ইকুয়ালস টু কে ইন্টু ডি টু দি পাওয়ার 3/2, কে হচ্ছে গিয়ে ফিউজ কনস্ট্যান্ট, এটুকু দিলেই হবে। বাট যদি শর্ট নোট আকারে আসে তাহলে টোটালটা দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, এবার আমরা এই যে আই কি বলে আই ইকুয়ালস টু কে ইন্টু ডি টু দি পাওয়ার 3/2, এই যেটা দেখলাম আমরা, এটার ওপরে বেস করে আমরা একটা ছোট প্রবলেম সলভ করে নেব। তো ফার্স্টে ভিডিওটাকে পজ করে কোশ্চেনটা টুকে নেবে, তারপরে নিজেরা ট্রাই করবে, দেন আমার সলিউশনটা দেখবে। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা পজ করে ট্রাই করেছো, কোশ্চেনও তোমাদের খাতায় লেখা হয়ে গেছে। তো এবার আমি ফার্স্টে কোশ্চেন থেকে ডেটাগুলোকে সেপারেট করব, দেন কোশ্চেনটাকে সলভ করব। দেখো কি বলছে, এ ফিউজ ওয়্যার অফ সার্কুলার ক্রস সেকশন হ্যাজ এ রেডিয়াস অফ 0.8 মিলিমিটার। তাহলে ফিউজ ওয়্যার যেটা আছে তার রেডিয়াস বলে দিয়েছে 0.8 মিলিমিটার। দ্য ওয়্যার ব্লোজ অফ অ্যাট এ কারেন্ট অফ 8 অ্যাম্পিয়ার, তার মানে 8 অ্যাম্পিয়ার কারেন্ট যদি তার মধ্যে দিয়ে ফ্লো হয়, গলে যাবে ফিউজ এলিমেন্ট। তাহলে কারেন্ট, ফিউজিং কারেন্ট যেটা সেটা নিলাম আমি 8 অ্যাম্পিয়ার এখানে। ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ দ্য ওয়্যার দ্যাট উইল ব্লো
ব্লো অফ অ্যাট এ কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার। একটা জিনিস বোঝার চেষ্টা করো ফার্স্টে। কন্ডাক্টর, আমি যদি ফিউজ এলিমেন্টেরই কথা বলি, সেটা তো একটা কন্ডাক্টর বলতে পারি। আচ্ছা, তো সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাবে সেটা তার ক্রস সেকশন এরিয়ার উপর ডিপেন্ড করে। ওকে, মানে বেসিক্যালি ক্রস সেকশন এরিয়ার উপরে তো আমার রেজিস্ট্যান্স ডিপেন্ড করে, তার উপরে সামহাও কারেন্টও আমাদের ডিপেন্ডেন্ট, সেটা আমরা জানি। এবার একটা জিনিস এখানে বোঝো যে ফিউজিং কারেন্ট হচ্ছে গিয়ে 8 অ্যাম্পিয়ার এখানটায়, মানে 8 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে কি হচ্ছে, ফিউজ এলিমেন্ট যেটা আছে সেটা গলে যাবে। আর এই ধরনের ফিউজ এলিমেন্টের রেডিয়াস কত, 0.8 মিলিমিটার। এবার বলছে আমাকে এমন একটা ফিউজ এলিমেন্ট তৈরি করতে হবে, একই ম্যাটেরিয়ালের এমন একটা ফিউজ এলিমেন্ট তৈরি করতে হবে যে এলিমেন্টের মধ্যে দিয়ে, মানে যে ওয়্যারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলেই সেটা গলে যাবে। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে ফিউজ এলিমেন্টটা আমরা যেটা এখানে পাবো তার রেডিয়াস 0.8-এর থেকে কম হবে। কি করে বুঝলাম না, আবার ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে এখানে ফিউজিং কারেন্ট যেটা সেটা বলছে 8 অ্যাম্পিয়ার। 8 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে ফিউজ এলিমেন্টটা গলে যায়। তো এই রকম ফিউজ এলিমেন্টের রেডিয়াস কত, 0.8 মিলিমিটার। এবার আমাকে আরও কম রেটিংয়ের মানে 1 অ্যাম্পিয়ার কারেন্টেই গলে, এটা 8 অ্যাম্পিয়ার কারেন্টে গলছিল আর এটা কততে গলছে, 1 অ্যাম্পিয়ার কারেন্টেই গলছে। তার মানে এই যে সেকেন্ড ফিউজ এলিমেন্টটা তার রেটিং কি হবে, কম হবে, তার কারেন্ট রেটিং কম, কারণ কম কারেন্ট গেলেই আমার ফিউজ এলিমেন্টটা কি হচ্ছে, গলে যাচ্ছে। তো যার রেটিং কম, তো সেই ক্ষেত্রে কন্ডাক্টরের যে রেডিয়াস বা ক্রস সেকশন এরিয়া অবভিয়াসলি কম হবে, কারণ এ কম কারেন্ট হ্যান্ডেল করতে পারছে। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে দুই ধরনের রেডিয়াস আর দুই ধরনের কারেন্টই আমাকে ডিল করতে হবে। একটা হচ্ছে গিয়ে ফার্স্ট কেস, তাহলে এটাকে আমরা R1 নাম দিয়ে নিলাম, এটাকে I1 নাম দিয়ে নিলাম। সেকেন্ড কন্ডাক্টরের রেডিয়াসটা আমাকে জিজ্ঞেস করেছে, বের করতে হবে। আর সেটার জন্য যে ফিউজিং কারেন্ট সেটাকে আমরা নিয়ে নিলাম হচ্ছে গিয়ে কত, এখানে বলা আছে 1 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে রেডিয়াস R2 বার করতে হবে। এবার আমরা জানি কি যে I স্কোয়ার ভ্যারিজ অ্যাজ ডিকিউ, এটা আমরা জানি। তোমার যদি মনে হয় যে এই রিলেশন থেকে করতে প্রবলেম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটাও ইউজ করতে পারো, একই ব্যাপার, I ভ্যারিজ অ্যাজ ডি টু দি পাওয়ার 3/2, যেটা একটা খুশি করলেই হলো। চলো আমি সেকেন্ডটার থেকেই করছি, কোনো অসুবিধা নেই। তো I ভ্যারিজ অ্যাজ ডি টু দি পাওয়ার 3/2, এটার থেকে আমি নিশ্চয়ই লিখতে পারি যে I1 বাই I2 ইকুয়ালস টু D1 বাই D2 হোল টু দি পাওয়ার 3/2। যাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে যে কি করে হলো, তাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই এখানটায়। যে দেখো এখানে আমাদের যে রিলেশনটা আছে সেটা কি আছে, I ভ্যারিজ অ্যাজ ডি টু দি পাওয়ার 3/2, বা কনস্ট্যান্টটা দিয়ে যদি লিখি I ইকুয়ালস টু কে ইন্টু টি টু দি পাওয়ার 3/2, যেখানে কে হচ্ছে ফিউজ কনস্ট্যান্ট। তো ফার্স্ট কেসের কথা ভাবো, যেখানে কন্ডাক্টরের ফিউজিং কারেন্ট হচ্ছে I1 আর তার ডায়ামিটার আমি ধরে নিলাম D1। তাহলে ফার্স্ট কেসের জন্য আমি লিখতে পারি কি I1 ইকুয়ালস টু কে ইন্টু D1 টু দি পাওয়ার 3/2। আর সেকেন্ড কেসের জন্য এই ইকুয়েশন থেকেই আমি লিখতে পারি I2 ইকুয়ালস টু কে ইন্টু D2 টু দি পাওয়ার 3/2। কে তো চেঞ্জ হবে না, কে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক, যার ভ্যালু কখনো চেঞ্জ হবে না। দুটোকে ভাগ করে দাও, দুটো ইকুয়েশনকে কি দাঁড়াবে, I1 বাই I2, কেগুলো কেটে যাবে, এখানে হবে D1 টু দি পাওয়ার 3/2 আর এখানটায় হবে D2 টু দি পাওয়ার 3/2। তো দুটোকে আমরা একসঙ্গে লিখতে পারি D1 বাই D2 হোল টু দি পাওয়ার 3/2। দেখো সেটাকেই আমি এখানে ডিরেক্টলি এখান থেকে লিখেছিলাম। তো যাদের বুঝতে অসুবিধা তারা এরকম ডিরাইভ করে করবে, আর যাদের বেসিক ফান্ডা ক্লিয়ার আছে ম্যাথে, তারা ডিরেক্টলি এরকম করে দিতে পারো। তো যাই হোক, আমরা এবার ওই ইকুয়েশন থেকে এগোবো। I1 by I2 equals to D1 by D2 হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, ডায়ামিটার আর রেডিয়াসের মধ্যে রিলেশন কি, ডায়ামিটার সমান 2 ইন্টু রেডিয়াস।
তাহলে D1 আমি একবার লিখে দিই এখানে, ডায়ামিটার সমান কি হয় 2 ইন্টু রেডিয়াস। তাহলে D1 এর জন্য আমি কি লিখতে পারি 2 ইন্টু R1, D2 এর জন্য কি লিখতে পারি 2 ইন্টু R2 হোল টু দি পাওয়ার 3/2। 2 2 কেটে গেল। আচ্ছা আমাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা I1 এর ভ্যালু কত বলা আছে, I1 এর ভ্যালু বলা আছে 8, I2 এর ভ্যালু বলা আছে 1, R1 এর ভ্যালু বলা আছে 0.8, R2 এর ভ্যালু বলা আছে R2 ভ্যালু তো আমাদের বের করতে হবে, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 3/2 और 0.8 বাই R2, এখানে উপরে যে 3/2 আছে সেটাকে যদি আমি এই সাইডে নিয়ে চলে আসি তাহলে কি হবে 8 টু দি পাওয়ার 2/3 উল্টে যাবে, তাই না? আচ্ছা 8 টু দি পাওয়ার 2/3, 8 মানে কি 2 এর কিউব হচ্ছে গিয়ে 8, সেটা টু দি পাওয়ার 2/3। যারা মুখে মুখে পারবে না তারা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নেবে। 3 3 কেটে গেল, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 0.8 বাই R2 সমান হচ্ছে গিয়ে 4, और R2 সমান কত হবে 0.8 বাই 4 আসবে কত 0.2। ইউনিট কি হবে, আমরা মিলিমিটার ধরে অঙ্ক করছিলাম তাই মিলিমিটারে। এখানে তো আমার মনে হতে পারে যে স্যার আপনি তো বলেছেন সবসময় আমরা এসআই ধরে অঙ্ক করলে সুবিধা, এখানে তো তাহলে আমরা 0.8 মিলিমিটারকে মিটারে নিয়ে গিয়ে করতে পারতাম, না করতেই পারতাম, কোনো অসুবিধা নেই। বাট একটা জিনিস দেখো, আমরা এখানটায় অঙ্কটা কিভাবে করছি I1 বাই I2 রেশিও আকারে করছি। তো যদি এটাকে আমি মিলিমিটার থেকে মিটারে নিয়ে যাই 10 টু দি পাওয়ার -3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো সেক্ষেত্রে আমার যে অ্যান্সারটা আসবে সেটা ওই 10 টু দি পাওয়ার -3 ওরকম অবস্থাতেই আসবে, তো আলটিমেটলি ওটাও মিটারে আসবে। আর রেশিও আকারে থাকলে কি হয়, ওপরেও যা ইউনিট নিচেও তাই ইউনিট, আলটিমেটলি কাটাকুটি হয়ে যাবে। তো যেহেতু আমরা মিলিমিটার ধরে করেছি অ্যান্সারটাও মিলিমিটারে এসছে, তুমি চাইলে এটাকে মিটারে কনভার্ট করেও করতে পারো। তাহলে এই রকম ছোটোখাটো 2 থেকে 4 নম্বরের অঙ্ক পরীক্ষাতে চলে আসতে পারে। তাহলে আমরা এখানে রেডিয়াসটা ক্যালকুলেট করে নিলাম। এক মিনিট। তো যেটা বলা ছিল ওখানে সেটা এখানটা আমি স্লাইডটা অ্যাড করে দিলাম, যে কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্ট আর ফিউজিং কারেন্ট ব্যাপারটা কি, এখানে এটাও লিখে রাখি। ওই I² ভেরিজাস ডি কিউবটা এখানটায় অ্যাড করতে হবে, সেখান থেকে I ইকুয়ালস টু K ইন্টু D টু দি পাওয়ার 3/2 এই অবধি লিখতে হবে, যেখানে K হচ্ছে ফিউজ কনস্ট্যান্ট। তাহলে এই অবধি আমাদের কমপ্লিট কারেন্ট রেটিং অফ হিটিং এলিমেন্ট আর ফিউজিং কারেন্ট কি সেটা আমরা দেখলাম। এবার আমরা একটা ফ্যাক্টর নিয়ে ডিসকাস করব। কি ফ্যাক্টর, সেটা হচ্ছে ফিউজিং ফ্যাক্টর। সেটা হচ্ছে ফিউজিং ফ্যাক্টর। ফিউজিং ফ্যাক্টর কি, এটা হচ্ছে একটা রেশিও। ফিউজিং ফ্যাক্টর হচ্ছে একটা রেশিও। কার কার রেশিও, আমরা এখনই দুটো জিনিস পড়েছি, এক হচ্ছে গিয়ে কারেন্ট রেটিং পড়েছি আর একটা হচ্ছে ফিউজিং কারেন্ট পড়েছি। তো এটা হচ্ছে গিয়ে ফিউজিং কারেন্ট, আমরা যে ফিউজিং কারেন্ট পড়লাম সেই ফিউজিং কারেন্ট, আর যে কারেন্ট রেটিং পড়লাম, কারেন্ট আমি পুরো কথাটা এখানে লিখছি না কারণ ছবিটা তো আমি অ্যাড করেই দেবো। কারেন্ট রেটিং, কারেন্ট রেটিং মানে অবভিয়াসলি ফিউজ এলিমেন্টেরই কথা হচ্ছে। তো ফিউজিং কারেন্ট আর কারেন্ট রেটিংয়ের যে রেশিও তাকে আমরা বলি ফিউজিং ফ্যাক্টর। রিপিট করছি আমি আর একবার, ফিউজিং কারেন্ট আর কারেন্ট রেটিং অফ দ্য ফিউজ এলিমেন্ট মানে দ্য রেশিও অফ ফিউজিং কারেন্ট টু দ্য কারেন্ট রেটিং অফ দ্য ফিউজ এলিমেন্ট ইজ কল্ড ফিউজিং ফ্যাক্টর। এবার একটা জিনিস ফার্স্টে আমরা দেখবো এটার কোনো ইউনিট আছে কি, এটার কিন্তু কোনো ইউনিট নেই। কেন, কারণ ফিউজিং কারেন্ট এটাও কারেন্ট যার ইউনিট অ্যাম্পিয়ার, কারেন্ট রেটিং এটাও কারেন্ট যার ইউনিট হচ্ছে কি অ্যাম্পিয়ার, উপর নিচে দুটোই অ্যাম্পিয়ার আছে, সো আলটিমেটলি কেটে গিয়ে জিনিসটা ইউনিটলেস। তো ইউনিটের ব্যাপার তো গেল। দুই হচ্ছে গিয়ে এর ভ্যালু কীরকম হবে সেটা একটু বুঝতে হবে। ভ্যালু কীরকম হবে মানে গ্রেটার দ্যান 1 হবে, একের থেকে বড় হবে না একের থেকে ছোট হবে, যেরকম আমরা লোড ফ্যাক্টর ডাইভার্সিটি ফ্যাক্টরের ভ্যালুগুলো দেখতাম, একের থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে, আমি সেরকম কথা বলছি। ফিউজিং ফ্যাক্টরের ভ্যালু একের থেকে বড় হবে না কম হবে, সেটা এই ডেফিনেশানগুলোর মধ্যেই লুকিয়ে আছে।
যেটা আমি বারবার করে সেজন্য রিপিট করছিলাম। দেখো কারেন্ট রেটিং মানে কি, কারেন্ট রেটিং হচ্ছে গিয়ে নর্মালি সেই কারেন্টটা যেটা কি বলে হিটিং মানে সরি ফিউজিং এলিমেন্টটা ক্যারি করতে পারে, ফিউজ এলিমেন্টটা গলবে না। তার মানে এই কারেন্টের জন্য ফিউজ এলিমেন্ট কি হচ্ছে, গলছে না, এই কারেন্টটা ক্যারি করতে পারছে। আর ফিউজিং কারেন্ট কি, মিনিমাম যে কারেন্টটায় ফিউজ এলিমেন্টটা গলে যাচ্ছে। তাহলে এই দুটোর থেকে বলো তো কোন কারেন্টটা বেশি? অবভিয়াসলি ফিউজিং কারেন্টটা আমার বেশি। ফিউজিং কারেন্ট বেশি কেন? কারণ ওই কারেন্টের জন্য তো ফিউজ এলিমেন্ট গলে যাচ্ছে। আর কারেন্ট রেটিংটা কি, যে কারেন্ট নর্মালি ফ্লো হচ্ছে ফিউজ এলিমেন্ট গলছে না, তাহলে যে কারেন্টের জন্য ফিউজ এলিমেন্ট গলবে সেটা তো অবভিয়াসলি বেশি হবে। আর সেই কারেন্টটা কোনটা? ফিউজিং কারেন্ট। তাহলে ফিউজিং কারেন্ট আমরা দেখতে পাচ্ছি কারেন্ট রেটিং অফ দ্য ফিউজ এলিমেন্টের থেকে বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউমারেটর বা লব ডিনোমিনেটর বা হরের থেকে বড়। তাহলে লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, তাহলে ভ্যালু কীরকম হবে? গ্রেটার দ্যান 1। তাহলে ফিউজিং ফ্যাক্টরের ভ্যালু গ্রেটার দ্যান 1 হবে সব সময়, এটা মনে রাখবে। গ্রেটার দ্যান 1 যদি মনে রাখতে পারো তাহলেই এটা ভুল হবে না কখনো। পরীক্ষার সময় তাড়াহুড়োতে অনেককে আমি দেখেছি কারেন্ট রেটিংকে উপরে লিখে দিয়েছে, ফিউজিং কারেন্টকে নিচে রেখে দিয়েছে। বাট যখনই এটা ফিউজিং ফ্যাক্টরের ডেফিনেশনটা দেওয়ার আগে একবার ভাববে যে কী করলে এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হয়। আর মনে রাখার টেকনিক যদি বলো তাহলে যেরকম লোড ফ্যাক্টর ফুড ফ্যাক্টরগুলো আমি বিভিন্ন টেকনিক দিতাম সেরকমভাবে মনে রাখতে পারো। আমাদের যে ফুটবল বিভিন্ন যে ফুটবলের খেলাগুলো হয় সেখানে একটা ক্লাব আছে, ক্লাবের নাম হচ্ছে এফসি বার্সেলোনা। এগুলো জাস্ট মনে রাখার, পরীক্ষার সময় যাতে তাড়াহুড়োই ভুল না হয় তার টেকনিক, ঠিক আছে? এগুলো কিন্তু কোনো কনসেপশন না, জাস্ট মনে রাখার জন্য। তো এই ক্লাবটার নাম হচ্ছে গিয়ে এফসি বার্সেলোনা। দেখবে খেলা দেখায়, মানে অনেক জায়গায় নিউজ পাবে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, যাই হোক। তো সেই আমি বার্সেলোনার কথা বলছি, এফসি বার্সেলোনা। তো ফার্স্টে কি আছে? এফ, তারপরে কি আছে? সি। তো এফ ফর ধরে নাও হচ্ছে ফিউজিং কারেন্ট, আর সি ফর হচ্ছে গিয়ে কারেন্ট রেটিং। ওপরে বসবে আমার ফিউজিং কারেন্ট, নিচে বসবে কারেন্ট রেটিং। এইভাবে পরীক্ষার সময় অ্যাটলিস্ট যাতে ভুল না হয় তার জন্য ক্রস চেক করে নিতে পারো। বাট কনসেপশন কিন্তু ক্লিয়ার থাকা দরকার, যার জন্য এটাও মনে রাখতে হবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের ফিউজিং ফ্যাক্টর। তো ফিউজিং ফ্যাক্টরের যে ব্যাপারটা আছে সেটাও আমি এখানে অ্যাড করে রাখলাম। আচ্ছা, এবার আরও কিছু কি বলে আমাদের টপিক আছে মানে আরও কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে, যেরকম প্রসপেক্টিভ কারেন্ট, কাট অফ কারেন্ট, প্রি আর্কিং টাইম, টোটাল অপারেটিং টাইম। তো সেটা আমরা ফার্স্টে একটা গ্রাফের মাধ্যমে, মানে একটা ছবির মাধ্যমে আমরা ফার্স্টে বুঝবো, তারপরে সেই টার্মগুলো একে একে থিওরির মাধ্যমে এক্সপ্লেনেশন দেওয়া হবে। এই একটা ছবির মধ্যে বাকি যত সমস্ত টার্মগুলো আছে সেগুলোকে বোঝা পসিবল। পরীক্ষাতেও কিন্তু এই ছবিটা আঁকতে দেয়, যার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কথা, এই ছবিটা এক্সপ্লেন করার আগে একটা জিনিস আমাকে বলো, যে আমাদের সিস্টেমে মানে এসি সিস্টেমে যদি আমরা কারেন্টকে সাইনুসয়েডাল কারেন্ট ধরে নিই, পিওরলি সাইনুসয়েডাল কারেন্ট ধরে নিই, তাহলে কারেন্ট কীরকম হয়? জাস্ট আ মিনিট। কারেন্ট হবে হচ্ছে কি এরকম, তাই না? পিওরলি সাইনোসয়েডাল যদি আমি ধরি, এটা আমি একটা কি বলে একটা সাইকেলের জন্য আঁকলাম। এই বরাবর নিয়ে নিলাম ওমেগা টি, এই বরাবর নিয়ে নিলাম কারেন্ট আই। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট পজিটিভ হাফ সাইকেলে। এটা হচ্ছে গিয়ে নেগেটিভ সাইডে ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট মাইনাস আইএম নিয়ে নিলাম। এগুলো ইয়ে করে দিতে পারো 0, π/2তে ম্যাক্সিমাম হচ্ছে π/2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে 2π। এটা কোন সার্কিটের জন্য? যে কোনো আমি একটা সার্কিট ধরে এরকম নিয়ে নিচ্ছি। এরকম ধরো একটা সোর্স আছে, এরকম একটা লোড কানেক্ট করা আছে। ধরো কোনো কারণে সার্কিটে ফল্ট হলো, শর্ট সার্কিট বা কোনো কারণে দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হতে শুরু করলো। ঠিক আছে, আমি ধরে নিলাম সার্কিটটায় ফিউজ নাই। কথাটা রিপিট করছি আমি আর একবার। এটা হচ্ছে গিয়ে নর্মাল কন্ডিশন। এই নর্মাল কন্ডিশনে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার ওয়েভ ফর্ম আমরা এখানে ড্র করেছি, I = Im sin ωt। এবার বলছি এই সার্কিটে প্রথম কথা আমি ধরে নিলাম কোনো ফিউজ কানেক্ট নাই,
ঠিক আছে, সার্কিটে কোনো কারণে ফল্ট হলো, শর্ট সার্কিট বা কোনো ধরনের ফল্ট হলো, যার জন্য এই সার্কিটে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হতে শুরু করলো। আমি এটাও ধরে নিচ্ছি যে তার জন্য যে কন্ডাক্টর আছে বা মানে কন্ডাক্টর যেগুলো আছে, এই যে কন্ডাক্টর আছে সেগুলো গলছে না, বা যে ডিভাইস কানেক্টেড আছে সেটাও পুড়ছে না, আমি ধরে নিলাম আপাতত, ঠিক আছে। কিন্তু এই যে ফল্টের জন্য যখন সার্কিটে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই যে কারেন্টের কথা বলছি, মানে যেটা ফল্ট কারেন্টের কথা বলছি, তার ওয়েভ ফর্ম নিশ্চয়ই আর এরকম থাকবে না, তাই না? রিপিট করছি আমি আর একবার, নর্মাল কন্ডিশনে আমাদের ওয়েভ ফর্ম হচ্ছে গিয়ে এটা, যেটা হচ্ছে গিয়ে এই সার্কিটের দিয়ে দেখানো হয়েছে। এবার এই সার্কিটে আমি ধরে নিয়েছি সার্কিটে কোনো ফিউজ কানেক্টেড নেই, কোনো কারণে ফল্ট হয়েছে, ফল্টের জন্য হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে, যেটাকে আমরা ফল্ট কারেন্ট বলছি। তো যেহেতু ফিউজ নেই, তাহলে যা সার্কিটটা ডিসকানেক্ট হবে না, ফল্ট কারেন্ট ফ্লো হতে থাকবে যতক্ষণ না এই কন্ডাক্টর গলে যাচ্ছে বা লোডটা নষ্ট হচ্ছে। তো এই যে ফল্ট কারেন্টের কথা হচ্ছে, তো সেই ফল্ট কারেন্টের জন্য ওয়েভ ফর্ম নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে। তো সেই ওয়েভ ফর্মটা সাপোজ আমি ধরে নিলাম কীরকম হবে, এখানে দেখো ডটেড লাইন দিয়ে যেটা দেখানো হয়েছে, মানে নর্মাল কেসে তো এরকম একটা কিছু হতো, বাট এখন ওয়েভ ফর্মটা চেঞ্জ হয়ে গিয়ে এরকম ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে, ওয়েভ ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। যার জন্য আমরা ল্যাঙ্গুয়েজটা এরকমভাবে ইউজ করব, ডটেড লাইন দিয়ে যে কার্ভটা দেখানো হয়েছে সেই কার্ভটা আমরা তখনই পেতাম যদি সার্কিটে শর্ট সার্কিট হতো আর সার্কিটে ফিউজ না থাকতো, তবে গিয়ে আমি টোটাল ওয়েভ ফর্মটা পেতাম। বাট আমাদের সার্কিটে কি থাকবে, ফিউজ কানেক্ট করা থাকবে। তাহলে ফিউজ যদি কানেক্ট করা থাকে কি হবে, যখনই একটা সার্টেন ভ্যালুর থেকে কারেন্টের ভ্যালুটা বেশি হয়ে যাবে তখনই ফিউজটা গলে যাবে। তো সেই জিনিসগুলো আমরা এখানটায় একে একে বুঝবো। যে আমি ধরে নিলাম টাইম ইকুয়ালস টু জিরোতে, আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করি, আমি ধরে নিলাম এই যে টাইম ইকুয়ালস টু জিরোতে ফল্ট হলো কোনো কারণে, তো ফল্ট অকার্স। তো ফল্ট যখনই হবে কারেন্টের ওয়েভ ফর্ম চেঞ্জ হয়ে যাবে। হয়তো নর্মালি ওয়েভ ফর্মটা এরকম হওয়ার কথা ছিল, বাট তার পরিবর্তে দেখো ওয়েভ ফর্মটা চেঞ্জ হয়ে এরকম হতে শুরু করেছে। দেখা যাচ্ছে কি নর্মালি যে ওয়েভ ফর্ম সেটা হয়তো এরকম হওয়ার কথা ছিল, তো তার মানে নর্মাল কন্ডিশনে কতটা ম্যাক্সিমাম ভ্যালু ফিউজ এলিমেন্টটায় যেতে পারতো, এতটা ম্যাক্সিমাম ভ্যালু যেতে পারতো। দেখা যাচ্ছে কি এখানটায় আমাদের ফল্ট কারেন্ট এরকমভাবে বাড়ছে, শর্ট সার্কিট কারেন্ট এরকম ভাবে বাড়ছে। যখন এই জায়গায় এলো কারেন্টটা, তখন কারেন্টের যে ম্যাক্সিমাম ভ্যালু তার থেকে বেশি হয়ে গেল, তাহলে সাথে সাথে কি হবে, ফিউজ এলিমেন্টটা গলে যাবে, ফিউজ এলিমেন্টটা গলে যাবে। সেটাই দেখো এখানে দেখানো হয়েছে যে ফল্ট এখানে তৈরি হলো, ফল্ট এখানে তৈরি হওয়ার জন্য ফল্ট কারেন্ট ফ্লো হচ্ছে, হতে হতে সিস্টেমের নর্মাল যে ম্যাক্সিমাম কারেন্ট সেটা যখনই এক্সিড করে গেছে, তখন হচ্ছে কি ফিউজ এলিমেন্টটা এখানটায় এসে গলে গেল। তাহলে এই যে পয়েন্টে এসে ফিউজ এলিমেন্টটা গলে যাচ্ছে যে কারেন্টের জন্য, তাকে আমরা বলছি কাট অফ কারেন্ট, তাকে আমরা বলছি কাট অফ কারেন্ট। তাহলে ফিউজ এলিমেন্ট যদি এবার গলে যায়, সার্কিটে কি আর কারেন্ট ফ্লোতে পারবে? সার্কিটে তো কারেন্ট ফ্লোতে পারবে না, যার জন্য এই ওয়েভ ফর্মটাকে ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে। কারণ এই ওয়েভ ফর্মটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করছে না, ফিউজ এলিমেন্ট থাকলে এক্সিস্টই করবে না। কেন? কারণ এই পয়েন্টে এসেই তো ফিউজ এলিমেন্টটা গলে যাচ্ছে, যার জন্য ওটাকে ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে। যার জন্য ল্যাঙ্গুয়েজটা এরকম ইউজ করা হয় যে সার্কিটে সাপোজ ফল্ট হলো আর সার্কিটে যদি ফিউজ এলিমেন্ট না থাকতো তাহলে আমরা ওই ওয়েভ ফর্মটা পেতাম। কিন্তু যেহেতু ফিউজ এলিমেন্ট আছে তার জন্য হচ্ছে কি ফল্টে হয়তো এখানে অকার হলো, কারেন্ট বাড়তে বাড়তে যখন একটা সার্টেন কারেন্টের ভ্যালুর থেকে বেরিয়ে গেল, মানে কাট অফ কারেন্টের থেকে যে মুহূর্তে বেশি হলো সেই মুহূর্তে ফিউজ এলিমেন্টটা গলে গিয়ে সার্কিটকে ডিসকানেক্ট করে দিল। তাহলে ওখানে গিয়ে আমাদের কারেন্ট বন্ধ হয়ে যাওয়ার কথা। চলো মুছে দিয়ে আমি এই জায়গাটা, তাহলে এই জায়গায় এসে কারেন্টটা বন্ধ হয়ে যাওয়ার কথা। বাট কারেন্ট কি বন্ধ হয়ে যায় অ্যাকচুয়ালি? হয়ে যায় কি না সেটা আমাদের বুঝতে হবে। এবার দেখো নর্মালি তোমার মনে হতে পারে যে এটা হচ্ছে গিয়ে আমাদের সোর্স, ফিউজ গলে গেল, ফিউজ গলে যাওয়ার সাথে সাথে এটা ওপেন সার্কিট হয়ে গেল, তাহলে তো সাথে সাথেই আমার কারেন্ট জিরো হয়ে যাওয়ার কথা। বাট সাথে সাথে কারেন্ট জিরো হয় না, মানে ওই মুহূর্তেই সাথে সাথে কারেন্ট জিরো হয় না। কেন জিরো হয় না? ভালো করে খেয়াল করে দেখো, সার্কিট থিওরিতে আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম ট্রানজিয়েন্ট অ্যানালিসিস।
ট্রানজিয়েন্ট অ্যানালিসিস বলে একটা চ্যাপ্টার পড়েছিলাম। সেখানে আমি এক্সপ্লেন করেছিলাম যে কোনো সিস্টেমের স্টেবিলিটিকে আমরা যখন এক্সপ্লেন করি তখন দুটো কন্ডিশনের কথা আসে বা দুটো স্টেটের কথা আসে। একটা হচ্ছে গিয়ে ট্রানজিয়েন্ট স্টেট আর তারপরে হচ্ছে গিয়ে স্টেডি স্টেট। আমরা সার্কিট থিওরিতে বা অন্যান্য মেশিন পড়তে গিয়ে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে মেজারমেন্টে সমস্ত জায়গায় যে ক্যালকুলেশন করি সেটা হচ্ছে গিয়ে স্টেডি স্টেট বা বলতে পারি আমরা এটাই যে কোনো একটা বস্তু, সেটা কারেন্ট হতে পারে বা যা খুশি হতে পারে, স্টেডি স্টেট বা সাম্যাবস্থায় আসার আগের মুহূর্তে কি থাকে, ট্রানজিয়েন্ট স্টেট। আর আমরা চেষ্টা করি এই ট্রানজিয়েন্ট স্টেটটা যাতে বেশিক্ষণ স্টে না করে, তাহলে আমাদের সিস্টেমের স্টেবিলিটি হ্যাম্পার হবে, আর কিছুই না। তো যাই হোক, এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আমি ধরলাম যে এখানে যে ফিউজটা ছিল সেই ফিউজটা এরকমভাবে গলে গেছে। বাট এবার একটা জিনিস দেখো, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে একটা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা কত, এখানে হচ্ছে কি এই ভোল্টেজটাই এর অ্যাক্রসে অ্যাপিয়ার হবে। তাহলে এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল, এই দুটো টার্মিনালের মধ্যে এই পরিমাণ ভোল্টেজটা অ্যাপিয়ার হচ্ছে এখানটায়। আর এদের মাঝখানে কি আছে, এদের মাঝখানে এখানে আছে হচ্ছে এয়ার, এখানে আছে এয়ার। এয়ার কি পারফেক্ট ইনসুলেটার? না, পারফেক্ট ইনসুলেটার। এয়ারের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হয় না, এয়ার ইনসুলেটার, কারণ এয়ারের মধ্যে দিয়ে কী করে কারেন্ট ফ্লো হবে। বাট এয়ার কি পারফেক্ট ইনসুলেটার? এয়ার তখনই পারফেক্ট ইনসুলেটার হবে যদি ওর মধ্যে কোনো আয়ন না থাকে। বাট প্র্যাকটিক্যালি ও এয়ারের মধ্যে কিছুটা হলেও চার্জ পার্টিকেল থেকে থাকে। যখন ফল্ট হচ্ছে, ফল্ট হওয়ার সাথে সাথে কি হবে, আমার ফিউজটা গলে গেল, তার জন্য এটা ওপেন সার্কিট হয়ে গেল। ওপেন সার্কিটের জন্য এখানে কি হচ্ছে, টোটাল ভোল্টেজটা অ্যাপিয়ার হচ্ছে। টোটাল ভোল্টেজ অ্যাপিয়ারের জন্য এখানে হাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে। তার জন্য এখানে এয়ারের যে মলিকিউলগুলো থাকে বা এয়ারের যে অ্যাটমগুলো থাকে সেগুলো ব্রেক হতে শুরু করবে। কিভাবে ব্রেক হবে? এয়ারের অ্যাটম থেকে দেখা গেল একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য ওই অ্যাটমটা একটা পজিটিভ চার্জ পার্টিকেল হিসেবে কাজ করবে, আর ইলেকট্রন তো নিজেই নেগেটিভ চার্জ পার্টিকেল। এই জিনিসগুলো কিন্তু আমরা করোনার যখন পড়েছিলাম ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে তখন আরও বিস্তারিতভাবে ডিসকাশন করেছিলাম। চলো এখানে আমি আবার রিপিট করছি। সাপোজ এখানে আমার ফিউজটা গলে গেল, তো যে মুহূর্তে গলে গেল সেই মুহূর্তে সার্কিটের টোটাল ভোল্টেজটা এখানটায় অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এর মাঝখানে কি আছে, এয়ার আছে, এয়ার আছে, আর এই যে হাই ভোল্টেজটা, এই দুটো টার্মিনাল যাদের মধ্যে গ্যাপ খুব কম, ফিউজের মধ্যে দেখো তো দুটো টার্মিনালের মধ্যে গ্যাপ খুব কম থাকে ইন জেনারেল। তাহলে এই কম দুটো কম স্পেসের বা কম ডিস্টেন্সের টার্মিনালের মধ্যে এই হিউজ পরিমাণ ভোল্টেজের জন্য কি হচ্ছে, এখানকার এয়ারের ব্রেকডাউন হবে। এয়ারের ব্রেকডাউন মানে এয়ারের অ্যাটম থেকে ইলেকট্রন রিলিজ হয়ে যাবে, তার জন্য একটা ইলেকট্রন পেলাম। ইলেকট্রন যখনই অ্যাটম থেকে রিলিজ হয়ে যাচ্ছে একটা পজিটিভ চার্জ পার্টিকেল তৈরি হচ্ছে। মোট কথা এখানে প্রচুর আয়ন তৈরি হচ্ছে, এখানে আয়ন তৈরি হচ্ছে। আর কারেন্ট ক্যারি মানে কারেন্ট কন্ডাকশানের জন্য বা যে কারেন্ট ফ্লো হচ্ছে তার জন্য রেসপন্সিবল কে, চার্জ পার্টিকেল বা আয়ন। তো যখনই এখানে যখনই এখানে আয়ন তৈরি হচ্ছে, তাহলে এই যে টোটাল জায়গাটা হাইলি কন্ডাক্টিভ রিজিয়ান তৈরি হয়ে যাচ্ছে। হাইলি কন্ডাক্টিভ রিজিয়ান তৈরি হলে কি হবে, আমরা যেটা মনে হওয়ার কথা ছিল যে ফিউজ গলে গেল, ওপেন সার্কিট হয়ে গেল আর কারেন্ট তো ফ্লো হওয়ার কথা না, তার পরিবর্তে যেটা হবে, এখানে যেহেতু প্রচুর চার্জ পার্টিকেল তৈরি হয়ে গেছে এয়ারের ব্রেকডাউনের জন্য, তার জন্য এখানে হাইলি একটা কন্ডাক্টিভ পাথ তৈরি হবে। তার জন্য কি হবে, কারেন্ট স্পার্কের আকারে ফ্লো হতে থাকবে। মানে স্পার্কটা যদি এক্সিস্ট করে যায় তাহলে এরকম আমরা আগুনের মতন দেখতে পাবো, যেটাকে বলা হয় আর্ক, যেটাকে বলা হয় আর্ক। তাহলে প্রথম থেকে যদি আমি টোটাল ব্যাপারটাকে রিপিট করি, যে মুহূর্তে ফিউজ গলে গেল সেই মুহূর্তে এরকম একটা ওপেন সার্কিট তৈরি হচ্ছে। এই ওপেন সার্কিটের অ্যাক্রসে তখন সিস্টেমের টোটাল ভোল্টেজটা চলে আসছে। মাঝখানে যে এয়ার আছে সেই এয়ারের কি হচ্ছে, সেখানটায় ব্রেকডাউন হচ্ছে। এয়ারের ব্রেকডাউন মানে একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল। কেন বেরিয়ে যাচ্ছে, কারণ হাই ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে সেখানটা, হাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য জিনিসটা হচ্ছে। একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে একটা ইলেকট্রন নিজে একটা নেগেটিভ চার্জ পার্টিকেল, আর নেগেটিভ ইলেকট্রন বেরিয়ে গেলে সেটাও একটা অ্যাটমটা একটা পজিটিভ চার্জ পার্টিকেলে পরিণত হবে। তাহলে এখানে তখন কি হবে, প্রচুর আয়ন তৈরি হয়ে গেল। আর আয়নগুলো কিসের জন্য রেসপন্সিবল, আয়ন মানে কি হাইলি কন্ডাক্টিভ রিজিয়ান। তো তার জন্য কি হবে, দুটো টার্মিনালের মধ্যে যদি হাইলি কন্ডাক্টিভ রিজিয়ান তৈরি হয় তাহলে সেখানে আর্ক ফর্ম হবে। সো আর্ক কিছুই না, আর্ক হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা শর্ট সার্কিট পাথ। তার মানে একটা শর্ট সার্কিটের জন্য
ফিউজটা গলছে, ফিউজ গলার মুহূর্তে আবার একটা আর্ক তৈরি হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি শর্ট সার্কিট পাথ। এর মধ্যে দিয়েও কিন্তু কারেন্ট ফ্লো হতে শুরু করবে। এই আর্কটাকে যদি নেভানো পসিবল হয়, তার মানে কি কারেন্ট আস্তে আস্তে কমবে। কারণ কি, আর্ক তৈরি হলো, এই আর্কটা আস্তে আস্তে নিভলো, আর্কটা আস্তে আস্তে নিভলো, এক্সটিংগুইশড হলো। তার মানে কি কারেন্ট ফ্লো ছিল বেশি, সেখান থেকে কারেন্টটা জিরো হয়ে গেল। তো সেই জিনিসটাই আমরা এখানটায় দেখব, সেই জিনিসটাই আমরা এখানটায় দেখব। যে দেখো এক মিনিট, এখানে ফল্ট তৈরি হলো, ফল্ট তৈরি হয়ে কারেন্ট আস্তে আস্তে বাড়তে থাকলো। এই পয়েন্টে এসে কাট অফ কারেন্ট, যেখানে এসে ফিউজটা গলে গেল। ফিউজ গলে যাওয়ার পরেও কি হয়েছে, আর্ক তৈরি হয়েছে, সেই আর্কের মধ্যে দিয়ে কারেন্ট তো ফ্লো হবে, কিন্তু এবার কারেন্টের ভ্যালু আস্তে আস্তে কমতে কমতে জিরো হবে। যার জন্য দেখো এখানে কারেন্ট, এক মিনিট সরি, এখানে দেখো কারেন্ট আস্তে আস্তে কমতে কমতে জিরো হয়ে গেছে। এরকম কখনো কিন্তু দেখবে না যে এই অবধি কারেন্ট গেল, এক মিনিট, এই অবধি কারেন্ট গেল দিয়ে কার্ভ শেষ হয়ে গেল, তা কিন্তু হয়নি। কারেন্ট ফল্ট থেকে বাড়তে বাড়তে যখন এই জায়গায় পৌঁছালো, কাট অফ কারেন্টে পৌঁছালো, আমাদের ফিউজ এলিমেন্ট গলে গেল, সাথে সাথে আর্ক তৈরি হলো, আর্কের জন্য তার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্টের ভ্যালু আস্তে আস্তে কমতে কমতে ফাইনালি জিরো হলো। এই হচ্ছে গিয়ে টোটাল সিস্টেম। বলতে পারো তাহলে বাড়িতে যে ফিউজ আছে, সেই ফিউজের মধ্যে দিয়েও তো তাহলে এই জিনিসটা হওয়ার কথা। অ্যাকচুয়ালি বাড়ির যে ভোল্টেজটা সেটা এতটাই কম যে এই জিনিসটা আমরা দেখতে পাই না, কারণ সেখানে যে আর্ক তৈরি হয় সেটা মানে আর্ক তৈরি হওয়ার কথা, তা আর্ক তৈরি হওয়ার জন্য যে ভোল্টেজটা থাকার কথা, ব্রেকডাউন ভোল্টেজটা থাকার কথা, সেটা থাকে না, যার জন্য জিনিসটা আমরা দেখতে পাই না। বাট যদি সেরকম ভোল্টেজ থেকে যায় তাহলে বাড়িতেও আমরা দেখতে পাবো। তো যাই হোক, এখানে আমরা তাহলে টোটাল জিনিসটা দেখলাম। এবার এখানে আমরা তাহলে আরেকটা জিনিস দেখো, ফিউজ তাহলে কতক্ষণ অপারেট করলো। ফিউজ অপারেট করছে যেখান থেকে ফল্ট শুরু হলো, সেখান থেকে যেখানে এসে ফল্ট কারেন্ট বন্ধ হলো, মানে ফিউজ পুড়ে যাওয়া অবধি না, ফিউজ তো আমার এখানেই পুড়ে গেছে, কিন্তু কখন কারেন্ট বন্ধ হলো, এই জায়গাটা এসে বন্ধ হলো। এই টোটাল টাইমটা হচ্ছে আমাদের ফিউজের টোটাল অপারেটিং টাইম। এটা খেয়াল রাখতে হবে। এরকম ভাববে না যে ফল্ট কারেন্ট স্টার্ট হলো, সিস্টেমে ফল্ট স্টার্ট হলো, সিস্টেমে ফল্ট স্টার্ট হলো, এই টাইম থেকে যেখানে ফিউজটা গলে গেল সেইটুকু টাইম কিন্তু টোটাল অপারেটিং টাইম নয়। ফল্ট শুরু হলো, সেখান থেকে ফিউজ গলে যাওয়ার পরেও আর্ক তৈরি হওয়ার জন্য কারেন্ট ফ্লো হচ্ছে, টোটাল কারেন্টটা যখন বন্ধ হয়ে যাচ্ছে সেইটা হচ্ছে গিয়ে আমাদের টোটাল অপারেটিং টাইম। সেই জায়গাটাই এখানে দেখানো হয়েছে। দেখো এখানে ফল্ট কারেন্ট স্টার্ট হয়েছে, এখানে আর্ক এক্সটিংগুইশড হয়ে কারেন্টও বন্ধ হয়েছে, যার জন্য এটা হচ্ছে টোটাল অপারেটিং টাইম। টোটাল অপারেটিং টাইমকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রি আর্কিং টাইম আর একটা হচ্ছে গিয়ে আর্কিং টাইম। তো দেখো এখানটায় ভালো করে, এখানে ফল্ট তৈরি হয়েছে, আচ্ছা, আর এখানে এই অবধি, এই টাইমটা অবধি আমাদের কি ফিউজ এলিমেন্টটা ছিল, কারণ এই টাইমের পরে তো ফিউজ এলিমেন্টটা গলছে, তো গলার আগে অবধি তো ফিউজ এলিমেন্টটা ছিল। এটা ধরো টার্মিনাল, এটা ধরো টার্মিনাল, এর মাঝখানে আছে হচ্ছে আমার ফিউজ এলিমেন্ট, এই লাল কালার দিয়ে যেটা আঁকলাম এটা হচ্ছে ফিউজ এলিমেন্টটা। তো এই ফিউজ এলিমেন্টের মধ্যে দিয়ে কতক্ষণ অবধি কারেন্ট গেছে, এই কাট অফ কারেন্ট অবধি কারেন্ট গেছে, ততক্ষণ অবধি তো গলেনি, তাহলে ততক্ষণ অবধি আমার কিন্তু এখানে আর্ক ছিল না, ততক্ষণ অবধি আমার আর্ক ছিল না, তাহলে এটা হচ্ছে কি আর্ক তৈরি হওয়ার আগের মুহূর্ত অবধি। তো তার জন্য এইটুকু টাইম হচ্ছে আমাদের প্রি আর্কিং টাইম, যেখানে ফল্ট অকার হয়েছে আর কাট অফ কারেন্টে কারেন্ট পৌঁছেছে, এই দুটোর মাঝামাঝি যে সময়টা সেটাকে আমরা বলছি প্রি আর্কিং টাইম, কারণ তখনও ফিউজ এলিমেন্ট গলেনি, তো আর্কও তৈরি হয়নি। ফিউজ এলিমেন্ট যখনই গলে গেল তখনই কি হলো, এখানে আর্ক তৈরি হলো, এখানে আর্ক তৈরি হলো। তাহলে ফিউজ এলিমেন্টের গলে যাওয়া আর ফল্ট কারেন্টের বন্ধ হওয়া, এর মধ্যে যে টাইমটা সেটাকে আমরা বলছি আর্কিং টাইম, কারণ এই টাইমে আর্কের জন্য কারেন্টটা ফ্লো হচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখলাম কি, কাট অফ কারেন্ট দেখলাম, যে কাট অফ কারেন্ট কি দেখলাম আমরা, যে ম্যাক্সিমাম ভ্যালু অফ ফল্ট কারেন্ট যেটা ফিউজ গলার ঠিক ওই মুহূর্তে, ঠিক আগের মুহূর্তে পৌঁছায়। কি বলছি, যে ফিউজ গলার ঠিক আগের মুহূর্তে যে কারেন্টটা পৌঁছাচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে কাট অফ কারেন্ট। আর কি দেখলাম আমরা, এইটুকু পোর্শন হচ্ছে প্রি আর্কিং টাইম, কারণ ওখানে ফল্ট তৈরি হওয়া আর কাট অফ কারেন্টের মাঝামাঝি টাইম যখন আমার ফিউজ এলিমেন্ট গলেনি। এইটুকু টাইম কি হচ্ছে, ফিউজ এলিমেন্টটা গলে গেছে বাট আর্ক তৈরি হয়ে গেছে, তখন ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার আর্কিং টাইম। আর প্রি আর্কিং টাইম, আর্কিং টাইম দুটোকে মিলিয়ে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের ফিউজ এলিমেন্টের টোটাল অপারেটিং টাইম।
তো এই জায়গাটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝতে হবে। এখানে একটা জিনিস আমি বলে রাখি, এই যে আর্কের কথাটা বলছি, এটাই হচ্ছে গিয়ে আমাদের ফিউজ আইসোলেটার এগুলোর ডিসঅ্যাডভান্টেজ। আর্ক যদি তৈরি হয়ে যায়, ফিউজ হোক, ফিউজের তাও কিছু কিছু ফিউজে থাকে, যদিও হাই ক্যাপাসিটির থাকে না, বাট আইসোলেটারে তো থাকেই না। প্রবলেমটা হচ্ছে গিয়ে যখন আর্ক তৈরি হয়ে যায়, সেই আর্কটাকে নেভাতে হবে যে করে হোক, মানে আর্ক যাতে বেশিক্ষণ স্টে না করে। কারণ কি, আর্ক স্টে করে যাওয়া মানে ওটা একটা হাইলি কি বলবো শর্ট সার্কিট পাথ, হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে, তার জন্য প্রচুর হিট তৈরি হবে। সিস্টেমে যতগুলো ডিভাইস মেশিন আছে সমস্ত কিছু টেম্পারেচার রেটিং যদি এক্সিড করে যায় সেগুলো সব পুড়ে যাবে। তো যার জন্য আর্ক তৈরি হলে সেটাকে সাথে সাথে নেভানোরও ব্যবস্থা থাকতে হবে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের ফিউজ হোক, আইসোলেটার হোক, এগুলোর ক্ষেত্রে আমরা দেখব সেই আর্কটাকে নেভানোর কোনো মিডিয়াম থাকে না, কোনো ব্যবস্থা থাকে না। একমাত্র যেখানে বা মেনলি যেখানে থাকে সেটা হচ্ছে গিয়ে আমাদের সার্কিট ব্রেকার। আমরা যখন সার্কিট ব্রেকার পড়ব সেখানে দেখব যে সার্কিট ব্রেকারে আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম বলে একটা মিডিয়াম থাকে, যে মিডিয়ামটার জন্য যে আর্কটা তৈরি হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি এক্সটিংগুইশড হয়। তো সার্কিট কি বলে ফিউজ আইসোলেটার এগুলোর পরিবর্তে সার্কিট ব্রেকারের যে সবথেকে বড় অ্যাডভান্টেজ, এটাই হচ্ছে গিয়ে সেই অ্যাডভান্টেজ। যাই হোক, আমরা যখন এইচআরসি ফিউজ পড়বো সেখানেও আর্ক কোয়েঞ্চিংয়ের ব্যাপারে কিছু জিনিস দেখব। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমাদের টোটাল ব্যাপারটা। যাই হোক, এখানে যে টার্মগুলো আমি বললাম সেগুলো আমি একে একে এখানে স্লাইডে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস বাদ চলে গেছে, প্রসপেক্টিভ কারেন্ট, আমি সেটাও বলে দিচ্ছি, দিয়ে আজকের লেকচারটা শেষ করব। দেখো, এখানে কাট অফ কারেন্ট বলা আছে। কাট অফ কারেন্ট কার কার উপর ডিপেন্ড করে সেটাও একটু দেখে নেবে। কারেন্ট রেটিং অফ ফিউজের উপর ডিপেন্ড করে, প্রসপেক্টিভ কারেন্টের উপর ডিপেন্ড করে, আর অ্যাসিমেট্রি অফ শর্ট সার্কিট কারেন্টের উপরেও ডিপেন্ড করে। তো প্রসপেক্টিভ কারেন্ট তো আমরা ডিসকাস করবো, এখনই ডিসকাস করব। আর অ্যাসিমেট্রি অফ শর্ট সার্কিট কারেন্ট মানে বললামই তো, যে নর্মাল টাইমে সাইনোসয়েডাল থাকে, আর শর্ট সার্কিট হলে যে ওয়েভফর্মটা আমরা এখানে নিজে সেটা কীরকম আছে, এরকম হয়ে গেছে। তো এটাই তো হচ্ছে কি অ্যাসিমেট্রি। সিমেট্রি মানে কি, আমাদের সাইনোসয়েডাল যতটা পজিটিভ হাফ সাইকেল ছিল ততটাই নেগেটিভ হাফ সাইকেল আছে, তার মানে এরিয়াটা সমান। বাট যখনই আমার ফল্ট হয়ে গেল তখন আমরা দেখতে পাচ্ছি কি অ্যাসিমেট্রিক হয়ে গেছে। তো এই অ্যাসিমেট্রির উপরেও ডিপেন্ড করে কাট অফ কারেন্টটা। প্রি আর্কিং টাইম, আর্কিং টাইম, টোটাল অপারেটিং টাইম, এই যেগুলো যেগুলো ছবিতে দেখালাম, তো সেগুলো এখানটায় সমস্ত কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে ঠিক করে লেখা আছে। এবার হচ্ছে কি আমাদের প্রসপেক্টিভ কারেন্ট। প্রসপেক্টিভ কারেন্ট কি, এই যে আমরা ফল্ট কারেন্টটা দেখলাম, এই যে ফল্ট কারেন্টটা দেখলাম, মানে যদি ফিউজ এলিমেন্ট না থাকতো, তাই না, ফিউজ এলিমেন্ট না থাকলে এই ফল্ট কারেন্টটা ফ্লো হতো। তো সেটাই বলা হচ্ছে যে ফিউজ এলিমেন্ট না থাকলে এই যে ফল্ট কারেন্টটা যেটা তৈরি হতো, তার যে পজিটিভ হাফ সাইকেলের যে লুপ, এই যে ফার্স্ট লুপটা, এই লুপের আরএমএস ভ্যালু, এই লুপের আরএমএস ভ্যালুকে বলা হয় প্রসপেক্টিভ কারেন্ট। রিপিট করছি আমি আর একবার, আমরা এসির ক্ষেত্রে কি আরএমএস ভ্যালু নিয়ে পড়ি না, রুট মিন স্কোয়ার ভ্যালু নিয়ে পড়ি, তো আমরা ইটেকে পড়েছি। তো যদি আমার ফিউজ না থাকতো, ফিউজ না থাকলে কি হতো, এই ডটেড লাইনের কার্ভটা পেতাম, মানে বেসিক্যালি আমি আর ইয়ে করছি না, এই ডটেড লাইনের কার্ভটা পেতাম। তো এই যে গ্রাফটা পেয়েছি, যেরকম আমাদের সাইনোসয়েডাল গ্রাফের ক্ষেত্রে আমরা আরএমএস ভ্যালু পেতাম, তো সেই রকম ফিউজ না থাকলে যে গ্রাফটা পেতাম তার পজিটিভ হাফ সাইকেল যেটা আছে, মানে যে ফার্স্ট সাইকেল যেটা আছে, পজিটিভ সাইকেল যেটা আছে, তার যে আরএমএস ভ্যালু সেটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে প্রসপেক্টিভ কারেন্ট, সেটাকেই আমরা বলি প্রসপেক্টিভ কারেন্ট। এই প্রসপেক্টিভ কারেন্টের উপরেও ডিপেন্ড করে কাট অফ কারেন্ট। তো দেখে নাও, সেটা লেখা আছে, ইট ইজ দ্য আরএমএস ভ্যালু অফ দ্য ফার্স্ট লুপ অফ দ্য ফল্ট কারেন্ট অবটেন্ড ইফ দ্য ফিউজ ইজ রিপ্লেসড বাই অ্যান অর্ডিনারি কন্ডাক্টর অফ নেগলিজেবল রেজিস্ট্যান্স। মানে সার্কিটে যদি ফিউজের পরিবর্তে, ফিউজ না দিয়ে যদি নর্মাল কন্ডাক্টর থাকতো, তাহলে কী হতো, সার্কিটে ফল্ট কারেন্টটা ফ্লো হতো। তো ফল্ট কারেন্ট ফ্লো হলে ওর যে লুপটা পাবো, ফার্স্ট লুপটা পাবো, তার যে আরএমএস ভ্যালু সেটাকেই আমরা বলছি হচ্ছে প্রসপেক্টিভ কারেন্ট। প্রসপেক্টিভ কারেন্টের ওপর কাট অফ কারেন্ট কেন ডিপেন্ড করে, কারণ দেখো প্রসপেক্টিভ কারেন্ট যত বেশি হবে এই লুপটা কী হবে, তত বড় হবে, আরএমএস ভ্যালু যত বেশি, তার মানে কি লুপটা তত বড় হবে। তো যত বড় হবে কাট অফ কারেন্ট কী হচ্ছে আমার তার উপরে ডিপেন্ড করছে, কারণ কাট অফ কারেন্ট মানে কি, যখন কি বলে ফিউজটা গলার আগের মুহূর্তে যেখানে আমার কারেন্টটা এক্সিড করে যাচ্ছে সেটাই হচ্ছে কি কাট অফ কারেন্ট। তো
প্রসপেক্টিভ কারেন্ট যত বড় হবে তার উপরে ডিসাইড করে আমার কাট অফ কারেন্টটা ডিসাইডেড হবে। ওই লুপটার উপরেই তো হচ্ছে গিয়ে কাট অফ কারেন্টের পয়েন্টটা, সো অবভিয়াসলি প্রসপেক্টিভ কারেন্টের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এই লেকচারে আমরা সমস্ত ফ্যাক্টরগুলো দেখলাম। এছাড়াও আর একটা পয়েন্ট আছে ব্রেকিং ক্যাপাসিটি, বাট ব্রেকিং ক্যাপাসিটি নিয়ে আমি এই লেকচারে কিছু বলবো না। আমরা যখন সার্কিট ব্রেকার পড়বো, তো সার্কিট ব্রেকারের যখন রেটিং পড়ানো হবে সেখানে মেকিং ক্যাপাসিটি, ব্রেকিং ক্যাপাসিটিগুলো পড়ানো হবে। তো সেখানে আমি সার্কিট ব্রেকারের সঙ্গে ফিউজের ব্রেকিং ক্যাপাসিটিটাকে একটু কম্পেয়ার করে পড়াবো, যার জন্য আমি এখানে বাদ রাখলাম। নেক্সট লেকচারে আমরা ওই আই স্কোয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার ভেরিজাস ডি কিউবের এই প্রুফটা দেখবো, আর তার সঙ্গে এইচআরসি ফিউজ, এটা নিয়ে আমরা ফিউজের চ্যাপ্টারটা শেষ করবো।